প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। আমরা বিশ্বাস করি আমরা আন্তর্জাতিক রেকর্ড করতে পারবো। যোগ দিবস নিয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে যোগ দিবসে মেগা ইভেন্ট। কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড রোডে প্রস্তুতি তুঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন বাংলা সরকার স্বচ্ছতার সঙ্গে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে। রবিবার রেড রোডে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। ক্রীড়া জগতের 1000 প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে যোগা দিবসের অনুষ্ঠানে। পাশাপাশি দেশ বিদেশের আমন্ত্রিতরাও উপস্থিত থাকবেন আগামী 21শে জুন রেড রোডে যোগা দিবসের মেগা ইভেন্টে। তার আগে সাজো সাজো রব রেড রোড জুড়ে। বৃহস্পতিবার শুভেন্দু বলেন, আজকে যোগ দিবস সারা পৃথিবীতে সময় উপযোগী কার্যক্রম হিসেবে 175টি দেশ যোগাকে গ্রহণ করেছে। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে গর্বিত যে কলকাতায় এটি অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী আসবেন, এটা গর্বের। সমস্ত উল্লেখযোগ্য প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় অংশ নেওয়ার জন্য তারা সবাই মিলে কর্মসূচিকে সফল করার জন্য এগিয়ে এসেছেন। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত কর্মসূচি পালিত হয়েছে। কলকাতার 11টি জায়গা, তার মধ্যে একটি বড় কর্মসূচি কলকাতা পুরসভার সামনে থেকে রাইটার্স পর্যন্ত যাবে। ড্রোনের মাধ্যমে আলাদা পরিবেশ করার দায়িত্ব নিয়েছে। মূল অনুষ্ঠান 21 তারিখে আমাদের 38,000 নাম নথিভুক্তকরণ হয়েছে। আমরা যে এলাকাগুলো চিহ্নিত করেছি কয়েক লক্ষ যোগাতে অংশ নিতে পারবেন। বর্ষা কাদা থাকার জন্য আমাদের রেড রোডে করতে হয়েছে 6টা 15 মধ্যে আসতে হবে। আমরা বিশ্বাস করি আমরা আন্তর্জাতিক রেকর্ড করতে পারবো। রেড রোডে শুরুতেই থাকছে সুবিশাল মঞ্চ, 8 ফুট উচ্চতা, দৈর্ঘ্য 60, প্রস্থ 48 মাপের মঞ্চ বাঁধার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগা দিবসে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পাশাপাশি রেড রোডের দুপাশে সবুজ ঘাসের গালিচার ওপর থাকবে কার্পেট বিছানো, যেখানে আমন্ত্রিত সাধারণ মানুষ সকলেই যোগা দিবসের কর্মসূচিতে অংশ নেবেন। নিরাপত্তা এবং প্রস্তুতির দিক খতিয়ে দেখতে তৎপর প্রশাসন। প্রসঙ্গত, যোগা দিবসের অনুষ্ঠানের জন্য 7 দিন বন্ধ রাখা হয়েছে রেড রোড। নিজের পরিবারের কাছে সুরক্ষিত নন মমতা, বিস্ফোরক দাবি অগ্নিমিত্রার। নিজের বাড়িতে নিরাপদ নন মমতা বন্দ্যোপাধ্যায়, বাইরের লোক নয় বরং পরিবারের লোকের কাছে বেশি ভয়, এমনই বিস্ফোরক দাবি করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে পুলিশের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। রাতেই মমতার পার্সোনাল সিকিউরিটি অফিসার বা পিএসওদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আপাতত মমতার পুলিশ কিয়স্ক সম্পূর্ণ ফাঁকা। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী পুলিশের নিরাপত্তা প্রত্যাহার প্রসঙ্গেই মন্ত্রী অগ্নিমিত্রার বিস্ফোরক দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিবারের কাছে নিরাপদ নন। অগ্নিমিত্রা বলেন, এটা তার ব্যাপার যে তিনি রাজ্য সরকারের নিরাপত্তা নেবেন নাকি কেন্দ্র সরকারের নিরাপত্তা নেবেন, কিন্তু বাইরের লোকেদের থেকে তো পরিবারের লোকেদের কাছে তার সব থেকে ভয়। কারণ এর আগেও আমরা এরকম অনেক ঘটনা শুনেছি। পরিবারের কাছেই তিনি নিরাপদ নন, সেখানে তাকে কে বাঁচাবে? রাজ্য সরকারের সুরক্ষা নেবেন কিনা সেটা তার ব্যাপার। অগ্নিমিত্রার আরো অভিযোগ, গত 15 বছরে বাংলার মানুষকে খাদের ধারে ঠেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে বাংলার মানুষকে বিপদে ফেলে দিয়েছেন। বিশাল কনভয়, বাড়ির সামনে পুলিশের ব্যারিকেড, কম তো অত্যাচার করেনি। আপনি এখন দেখাচ্ছেন সুরক্ষা চান না, এসব তো বাংলার মানুষ বিচার করবে। 15 বছর নিজেকে সুরক্ষিত করে বাংলার মানুষকে পাহাড়ের ধারে ঠেলে দিয়েছেন। ধাক্কা দেওয়াটা শুধু বাকি ছিল। বিগত প্রায় 20 বছর ধরে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল সিকিউরিটি অফিসার বা পিএসও হিসেবে কাজ করতেন, তাদের বুধবার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পিএসওর দায়িত্ব থেকে 4-5 জনকে পাঠানো হলেও তাদের নিতে চাননি মমতা। এ বিষয়ে ডেরেক ওব্রায়েন জানান, রাত 9:30টায় কয়েকজন অচেনা অফিসারকে বাড়িতে পাঠানো হয়েছিল। মমতা তাদের চেনেন না, তাই ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের। চলে যান বাংলাদেশে। নিরাপত্তা ইস্যুতে মমতাকে ঝাঁঝালো আক্রমণ দিলীপের। এই দেশে আছেন কেন? চলে যান বাংলাদেশে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝাঁঝালো আক্রমণ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। প্রাক্তন মুখ্যমন্ত্রী নিরাপত্তা ইস্যুতে সরগরম বাংলার রাজনীতি, সেই নিয়ে এবার সরব হলেন দিলীপ ঘোষ। আমি তো বলিনি, চয়েসও করিনি, সরকার দিয়েছিল ওনারা আমার সঙ্গে থাকতেন, তাহলে উনি কেন চয়েস করছেন? উনি যখন সরকারে ছিলেন, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ছিলেন, উনি এগুলো সঞ্চালনা করেছেন। যাকে যেখানে পাঠিয়েছিলেন 6 মাস অন্তর চেঞ্জ করতেন। তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ শানিয়ে মন্ত্রী বলেন, ওনার থানার ওসি কোনোদিন বদলি হয়নি, এয়ারপোর্টের ওসির কোনোদিন বদলি হতো না। তো আজকে যিনি সরকারের মুখিয়া আছেন, তার দায়িত্ব আছে এটা দেখার, অধিকারও আছে কাকে কোথায় পোস্টিং করবেন। সেটা উনি মানছেন না কেন? উনি সরকার মানবেন না, উনি সংবিধান মানবেন না, উনি কোর্ট মানবেন না, তো এই দেশে আছেন কেন? চলে যান বাংলাদেশে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিএসও ছিলেন স্বরূপ গোস্বামী এবং কুসুম কুমার দ্বিবেদী। দীর্ঘ 20 বছর ধরে তারা দায়িত্বে ছিলেন। বুধবার সন্ধ্যা নাগাদ প্রশাসনিক নিয়ম অনুযায়ী তাদের সেই কাজ থেকে সরিয়ে অন্য 3 জনকে নিয়োগ করা হয়। ঘটনার তীব্র বিরোধিতা করতে দেখা যায় মমতাপন্থী তৃণমূলের তরফে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে লাইভও করেন তৃণমূল নেতা ডেরেক ওব্রায়েন। বৃহস্পতিবার সকালে এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।
মিড ডে মিলে এক মুঠো ভাত বেশি চাওয়ার শাস্তি, নদিয়ার খোদে ছাত্রকে মার, কপাল কেটে রক্তারক্তি কাণ্ড। মিড ডে মিলে এক মুঠো ভাত বেশি চাওয়ায় কাল হয়ে দাঁড়ালো পঞ্চম শ্রেণীর ছাত্র। অভিযোগ, এই অপরাধে তাকে চর মারেন খাবারের দায়িত্বে থাকা গেটম্যান, থালায় লেগে কেটে যায় কপাল। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর থানার কুতুবপুর জুনিয়র হাই স্কুলে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ এবং কেন্দ্র বাহিনী। প্রতিদিনের মতো বৃহস্পতিবার স্কুলে মিড ডে মিল পরিবেশন করা হচ্ছিল। পঞ্চম শ্রেণীর এক ছাত্র খাবার খাওয়ার সময় কর্তব্যরত গেটম্যানের কাছে এক মুঠো ভাত বেশি চায়, তাতেই সমস্যার সূত্রপাত। খুদের অনুরোধে রেগে যান মিড ডে মিলের দায়িত্বে থাকা গেটম্যান। তিনি নাকি ছাত্রকে সজোরে চড় মারেন, যার জেরে ছাত্রটি মুখ থুবড়ে পড়ে যায় খাবারের থালার ওপর। থালার কোনায় লেগে কপালে গভীরভাবে কেটে যায়, রক্তপাত শুরু হয়। আহত ছাত্রটি কান্নায় ভেঙে পড়লে স্কুলের অন্য কর্মীরা বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে স্কুলে ছুটে যান ছাত্রের পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত গেটম্যানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা বিক্ষোভে শামিল হন। ক্ষুব্ধ অভিভাবকদের অভিযোগ, একটি ছোট্ট ছেলে শুধু একটি ভাত বেশি চেয়েছিল, তার জন্য এভাবে মারধর করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত গেটম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে। রেশন কার্ড পেতে আর দেরি কেন? নতুনদের জন্য বড় সুখবর দিল মোদী সরকার। ধারণ মানুষের জন্য বড় সুখবর। গণবন্টন ব্যবস্থা বা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমকে আরো স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। দেশের অযোগ্য এবং ভুয়ো রেশন কার্ড গ্রাহকদের তালিকা থেকে বাদ দেওয়ার পর এবার প্রায় 3 কোটি নতুন যোগ্য আবেদনকারীকে রেশন কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত? কেন্দ্রীয় খাদ্য এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, দীর্ঘ যাচাই বাছাই প্রক্রিয়ার পর কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক সারা দেশে প্রায় 8 কোটি 51 লক্ষ অযোগ্য সুবিধাভোগীকে চিহ্নিত করেছে। এই তালিকায় এমন ব্যক্তিরাও রয়েছেন যারা করদাতা, 4 চাকার গাড়ির মালিক অথবা যাদের মৃত্যু হয়েছে। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী তথ্য রাজ্য সরকারগুলোর সাথে শেয়ার করা হয়। রাজ্যগুলো তাদের নিজস্ব যাচাই প্রক্রিয়ার মাধ্যমে ইতিমধ্যে 2 কোটি 21 লক্ষ অযোগ্য কার্ড হোল্ডারের নাম তালিকা থেকে বাদ দিয়েছে। মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে এই তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি কেন্দ্রীয়ভাবে করা হয়নি, বরং রাজ্য সরকারগুলোই দায়িত্ব পালন করেছে। কাদের মিলবে এই সুবিধা? যেসব পরিবার এতদিন যোগ্য হওয়া সত্ত্বেও রেশন কার্ড পাননি, তাদের জন্য মূলত এই সুযোগ তৈরি হয়েছে। অযোগ্যদের নাম তালিকা থেকে বাদ পড়া এবার নতুন করে 3 কোটি যোগ্য মানুষের কাছে সরকারি রেশন পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন? নতুন কার্ড পাওয়ার জন্য রাজ্য সরকারগুলোর পক্ষ থেকে নির্ধারিত নিয়মে যাচাই প্রক্রিয়া চালানো হবে। আপনি যদি যোগ্য প্রার্থী হন, তবে নিকটস্থ রেশন অফিস বা সংশ্লিষ্ট রাজ্য সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল পোর্টালে গিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন। জুলাই থেকে মিলবে না অন্নপূর্ণা ভান্ডারে 3000, বাতিল হচ্ছে লক্ষ লক্ষ আবেদন। তালিকায় কারা? বিজেপি সরকারের নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মহিলারা মাসে 3000 টাকা পাবেন। তবে জুলাই মাস থেকে টাকা পাওয়ার জন্য আবেদনকারীদের সঠিক নথি জমা দিতে হবে এবং ভেরিফিকেশন প্রক্রিয়া উত্তীর্ণ হতে হবে, অন্যথায় আবেদন বাতিল হয়ে যাবে। জেনে নিন তালিকায় কারা। তালিকায় ছিল বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে যুবসাথী। তবে সকল ভাতার মধ্যে সব থেকে জনপ্রিয় ছিল লক্ষ্মীর ভান্ডার, যা পেতেন রাজ্যের মহিলারা। সে সময় সাধারণ জাতির মহিলারা 1500 টাকা, তপশিলি জাতির মহিলারা পেতেন 1700 টাকা করে। এদিকে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকেই প্রতিশ্রুতি দিয়েছিল চালু করবে অন্নপূর্ণা ভান্ডার, যার দরুন রাজ্যের মহিলারা মাসে পাবে 3000 টাকা করে। সেই কথা রেখে 1 জুন থেকে চালু হয়েছে ভাতা। তবে এবার ভাতা পেতে নতুন করে করতে হচ্ছে আবেদন। বর্তমানে বিভিন্ন এলাকায় বসেছে জনকল্যাণমূলক ক্যাম্প, যেখান থেকে মিলছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। শোনা যাচ্ছিল এই ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিলেই মিলবে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা। সদ্য খোদ মুখ্যমন্ত্রী জানান যে যারা আবেদন করছেন তারা 1 জুলাই পাবেন ভাতা। জুন মাসের ভাতা ঢুকবে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে। কিন্তু এরই মাঝে এলো খারাপ খবর। শোনা যাচ্ছে জুলাই মাসে মিলবে না অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা, বাতিল হবে লক্ষ লক্ষ আবেদনকারীর নাম। জেনে নিন এই তালিকায় আপনি আছেন কিনা। বিরোধী দলনেতা ঋতব্রতই হাইকোর্টের রায়ে বিরাট ধাক্কা কালীঘাট তৃণমূলের। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা কালীঘাট তৃণমূলের। বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের অন্তর্বর্তী নির্দেশ, বিক্ষুব্ধ তৃণমূল গোষ্ঠী যে সিদ্ধান্ত নিয়েছে তাতে কোনো হস্তক্ষেপ নয়, অর্থাৎ স্পিকার রথীন্দ্র বোসের সিদ্ধান্ত বহাল থাকছে। আজ তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদন ফিরিয়ে এই নির্দেশ দিয়েছে আদালত। তবে শুনানি এখনই শেষ হচ্ছে না। জুলাই মাসে মামলার পরবর্তী শুনানি। মামলা দায়ের মমতার বিরোধী দলনেতা শোভনদেবের। সেই মামলার হাইকোর্টের অন্তর্বর্তী রায় কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে। আদালতের এই নির্দেশের পর বিধানসভায় আপাতত আর কোনো আইনি জটিলতা থাকলো না। বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত নিজের কাজ শুরু করতে পারেন। নির্বাচনে তৃণমূলের পরাজয়, বিধানসভায় পরিষদীয় নেতা নির্বাচন ঘিরে সই জালিয়াতি কাণ্ড, দলের একাংশের বিদ্রোহ ঘোষণা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন শাহকে বহিষ্কার, তাদেরই বিধানসভায় বিরোধী নেতা হিসেবে নির্বাচন বিধায়কের অধিকাংশের, তাতে বিধানসভা স্পিকারের সম্মতি। মামলা দায়ের মমতা বিরোধী দলনেতা শোভনদেবের। এই মামলায় হাইকোর্টের অন্তর্বর্তী রায় কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে। আদালতের এই নির্দেশের পর বিধানসভায় আপাতত আর কোনো আইনি জটিলতা থাকলো না। বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত নিজের কাজ শুরু করতে পারেন। বাকিরা বিধায়কের যে দায়িত্ব পেয়েছেন, অর্থাৎ উপদলনেতা হিসেবে শিউলি সাহা এবং জাভেদ খান, সন্দীপন শাহ মুখ্য সচেতক হিসেবে আকরুজ্জামান কাজ চালিয়ে যেতে পারবেন। এদিন সন্দীপন বলেন, স্পিকারের পরও হাইকোর্টে আমাদের স্বীকৃতি দিল, আমরা নিয়ম মেনেই সবটা করেছি, আমাদের যা দায়িত্ব তা পালন করব।
এক মাসেই কোষাগারে 72 কোটি। বীরভূমের পাথর শিল্পে বিপুল দুর্নীতির অভিযোগ বিজেপির। বীরভূমের পাথর শিল্প থেকে রাজস্ব আদায়ের চিত্রে রাতারাতি বড়সড় পরিবর্তন এসেছে। পাথর পরিবহনে নতুন এবং কঠোর মাল্টি ডিপার্টমেন্টাল রাজস্ব সংগ্রহ ব্যবস্থা চালু হওয়ার প্রথম মাসেই রাজ্য সরকারের কোষাগারে জমা পড়েছে প্রায় 72 কোটি 78 লক্ষ টাকায়। বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের খতিয়ান তুলে ধরেই আগে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পাথর খাদান থেকে তোলাবাজি এবং ব্যাপক দুর্নীতি অভিযোগ এনেছেন সিউড়ির বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। বিগত দিনে বেসরকারি সংস্থার মাধ্যমে রাজস্ব আদায় হওয়ায় সরকারি তহবিলে নামমাত্র অর্থ জমা পড়ত। জানা গিয়েছে তখন প্রতিদিন গড়ে মাত্র 19 লক্ষ টাকা রাজস্ব আদায় হতেই পরিস্থিতি বদলাতে সরকারের নির্দেশে গত 17 মে থেকে বীরভূমের 9টি রাজস্ব আদায় কেন্দ্রে একযোগে ভূমি এবং ভূমি সংস্কার, পুলিশ, সাধারণ প্রশাসন এবং মোটর ভেহিকেল এই 4 সরকারি দপ্তরে যৌথ নজরদারি শুরু হয়। কঠোর প্রশাসনিক পদক্ষেপের কারণে এই পাথর চুরির পথ কার্যত বন্ধ হয়েছে এবং রাজস্ব আদায়ের পরিমাণ এক ধাক্কায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। নয়া ব্যবস্থার এই সাফল্যের পরিসংখ্যান তুলে ধরে তৃণমূল নেতৃত্বকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। তার অভিযোগ, অতীতে জাল ডিসিআর এর মাধ্যমে বীরভূমের এই শিল্প থেকে অন্তত 10,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে এবং বিপুল অর্থ নির্দিষ্ট কিছু নেতার পকেটে গিয়েছে। তবে বর্তমান প্রশাসনিক নজরদারি অব্যাহত থাকলে পাথর শিল্প থেকে দৈনিক প্রায় 3 কোটি টাকা এবং বছরে অন্তত 1,000 কোটি টাকা সরকারি রাজকোষে জমা পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পদক্ষেপের ফলে একদিকে যেমন রাজ্যের রাজস্ব আদায় ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে, তেমনি ভবিষ্যতে বেআইনি কারবার এবং তোলাবাজি দৌরাত্ম্য অনেকটাই নির্মূল করা সম্ভব হবে। উচ্ছেদের আগে বিকল্প জায়গা বেছে জানাবে রেল। হকার মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। রেলের জায়গা দখল করে যে সকল হকাররা স্টল দিয়েছিলেন বিগত কয়েকদিন ধরেই সেই সকল দোকান ভাঙা হচ্ছিল। বুলডোজার চালিয়ে স্টেশনে স্টেশনে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছিল একাধিক দোকান। সে নিয়ে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। বুধবার ছিল এমন 25টি মামলার সামগ্রিক শুনানি। সেখানেই কোর্ট বলেছে আপাতত এই মাসে উচ্ছেদ করা যাবে না হকারদের। মূলত বালিগঞ্জ, বামনগাছি, বারুইপুর, ডানকুনি, গুমা, বনগাঁ, দুর্গানগর, মথুরাপুর, যাদবপুর সহ 25টি স্টেশনে হকার উচ্ছেদ নিয়ে একাধিক মামলাকারী কোর্টে দ্বারস্থ হন। তাদের হয়ে মামলা লড়েন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস সামিম। আজ হাইকোর্টের বিচারপতি হিরণময় ভট্টাচার্যের একক বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। আদালত বলছে রেল যাদের বসার অনুমতি দিয়েছিল তাদের উচ্ছেদের ক্ষেত্রে আগামী দিনে রেলকে নোটিশ দিয়ে জানাতে হবে। উচ্ছেদ করার আগে বিকল্প জায়গার বিষয়টি রেলকে বিবেচনা করে আদালতকে জানাতে হবে। রেল স্টেশন সংলগ্ন যে সকল জায়গায় উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে সেই জমি বাস্তবে রেলের কিনা প্রশ্ন তুলেছে কোর্ট। এই অবস্থায় আগে রেলকে এইসব জায়গায় ফিজিক্যাল ভেরিফিকেশন করে আগামী দিনে রিপোর্ট দিতে হবে। আদালতের সওয়াল জবাব চলাকালীন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, যেভাবে উচ্ছেদ করা হচ্ছে তাতে মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। কেন্দ্র বা রাজ্য কেউ এই অধিকার কেড়ে নিতে পারে না। জীবনের অধিকার, কর্মসংস্থানের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সমাজের দুর্বল শ্রেণীর মৌলিক অধিকার কোনো কারণ না দেখিয়ে খর্ব করা যায় না। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উচিত তাদের সাহায্য করা। ঠেলা গাড়ি, ঝুপড়ি দোকান করে হাজার হাজার পরিবার সংসার চালাচ্ছে, বলা ভালো চালাতে বাধ্য হচ্ছে। তাদের উপর আরো চাপ বাড়ানো সরকারের কাজ হতে পারে না। রাষ্ট্র তাদের শত্রু হিসেবে আচরণ করতে পারে না। অথচ এখানে হঠাৎ বুলডোজার পাঠিয়ে ভেঙে চুরে সব শেষ করে দেওয়া হচ্ছে। প্রতি রাতে কোনো না কোনো জায়গায় লোকজন রাত পাহারা দিয়ে বসে থাকছেন, তাতেও বুলডোজার হামলা থেকে বাঁচতে পারছেন। এরপর বিকাশ ভট্টাচার্য সুপ্রিম কোর্টের একটি রায়ের উল্লেখ করেছেন। কোর্টে তিনি সওয়াল করেন, যখন কেউ রেলের জমিতে বসে পড়ছে তখন তাকে বাধা না দিলে 2-3 দশক পর তাকে উচ্ছেদ করা যাবে না। এটা সুপ্রিম কোর্টের রায়ের পর্যবেক্ষণ আছে। বিকাশের বক্তব্যের পর পাল্টা বিচারপতি বলেন, রেলের জায়গা প্ল্যাটফর্ম যদি দখল করে দোকান বসে সেক্ষেত্রে রেল কি তাদের তুলবে না? কিছু ক্ষেত্রে রেল স্টল করে বসার ব্যবস্থা করেছিল, তাদের উচ্ছেদের ঘটনা কি আছে? লাইসেন্স আছে এমন লোকেদের তুলেছে, এটা বলতে পারবেন? অন্যান্য মামলাকারীর আইনজীবী ফিরদৌস সামিম বলেন, বহু ক্ষেত্রে প্যাসেঞ্জার অভিযোগ করছে বলে প্ল্যাটফর্ম এবং রেলের রাস্তা থেকে উচ্ছেদ হচ্ছে। বারুইপুরে 1995 থেকে 40টি পরিবার রেলের লাইসেন্স নিয়ে রয়েছে, কোনো তারিখ সই ছাড়া তাদেরও নোটিশ দেওয়া হয়েছে। আইনজীবী সামিমের আরো সওয়াল, স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে দানকুনিতে হকাররা বসেন, সেখানেও নোটিশ দেওয়া হয়েছে। এখানে 32টি পরিবারের দোকান বাসস্থান আছে। রেলের আইনজীবী ধীরাজ ত্রিবেদীর সওয়াল, 1881 সালে তাদের ওই জমি কিনে নেওয়ার ন্যূনতম দাম জমা নেওয়ার নোটিশ দেওয়া হয়, আজ পর্যন্ত কেউ জমা দেয়নি। পরে বিচারপতির নির্দেশ, জুন মাস পর্যন্ত কোনো পদক্ষেপ নয়। কেউ যেন বাড়িতে না থাকে, ফলতা কাণ্ডে জাহাঙ্গীরের স্ত্রী। অন্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার নির্দেশ মুখ্যমন্ত্রীর। ফলতাবাসীদের আশ্বস্ত করে তিনি বলেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, যত বড় মাফিয়া বা ডন হোক না কেন রাজ্যের বিজেপি সরকার তাদের সবক শেখানোর কাজ করবে। আইনের শাসন প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। ফলতাকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ধারায় মামলা করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। কেউ যদি মনে করেন আইন হাতে তুলে নেবেন তা হবে না। কোনো গুন্ডামি, জঙ্গিপনা চলতে দেওয়া হবে না বলেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, মঙ্গলবার ফলতার ধৃত তৃণমূল নেতা পুষ্পা জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখান একদল লোকজন। জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে তারা থানা ঘেরাওয়ের চেষ্টা করেন বলে অভিযোগ। তবে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বুধবার ফলতায় জনকল্যাণ শিবিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সেখান থেকেই তিনি মঙ্গলবারে ঘটনার কথা উল্লেখ করেন। নাম না করেই মুখ্যমন্ত্রী বলেন, টিভিতে দেখলাম এখানে কিছু লোক এবং একজন মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং আধা সেনাকে আক্রমণ করতে গিয়েছিল। এ ধরনের গুন্ডামি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানান তিনি। তারপরে শুভেন্দুর হুঁশিয়ারি, এসপিকে বলে গেলাম ভিডিওতে যতজনকে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। শুধু তাই নয়, হামলাকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় রাষ্ট্রদ্রোহের ধারায় মামলা রুজু করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলেও জানান শুভেন্দু। তারপরই ফলতাবাসীদের আশ্বস্ত করে তিনি বলেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, যত বড় মাফিয়া বা ডন হোক না কেন, রাজ্যের বিজেপি সরকার তাদের সবাক শেখানোর কাজ করবে। আইনের শাসন প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। এই সরকার কাউকে ছাড়বে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার কথায় যারা হামলা করেছেন তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে চড়ানো হবে। এমন শিক্ষা দেওয়া হবে যাতে কোনোদিন কোনো পুলিশ, সরকারি কর্মী এবং আধা সেনাকে আক্রমণ করতে না পারেন। মঙ্গলবার জাহাঙ্গীরকে কোমরে দড়ি বেঁধে এলাকায় নিয়ে র্যাব বার করেছিল পুলিশ। অভিযোগ, জাহাঙ্গীরকে কেন এভাবে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হচ্ছে এমন প্রশ্ন তুলে আপত্তি তোলেন কয়েকজন। অবিলম্বে তার মুক্তির দাবিও জানানো হয়। সেই দাবিতে বিভিন্ন এলাকায় পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে আশ্রয় নামে কেন্দ্রীয় বাহিনী। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে বেশ কিছু লোক দৌড়চ্ছেন, অনেকে আবার পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতরে পার হওয়ার চেষ্টা করছেন। বিজেপির সমাজ মাধ্যমে এই ভিডিও পোস্ট করে দাবি করেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তারা খেয়ে পালাচ্ছেন বিক্ষোভকারীরা। ঝড় বৃষ্টির বড় সতর্কতা, কোন জেলায় অতি ভারী বৃষ্টি, কোথায় বজ্রপাতের আশঙ্কা। গরমে নাজেহাল বাংলাবাসীর জন্য স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিনে রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। অন্যদিকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে বৃষ্টির অপেক্ষায় ছিল বাংলা, তবে মৌসুমী বায়ুর সক্রিয়তার জেরে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আবহাওয়াবিদদের মতে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বৃষ্টি হতে পারে, যদিও বৃষ্টির মাঝে আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলে জল জমা, ভূমিধস এবং নদীর জলস্তর বৃদ্ধির মতো পরিস্থিতির দিকে নজর রাখতে বলা হয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। এরপরও টানা 2 থেকে 3 দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণের সম্ভাবনা বজায় থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। দক্ষিণবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা বাদ দিয়ে বাকি অধিকাংশ জেলায় শুক্রবার থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। সরকারি অ্যাকাউন্টে ঢুকবে 2000 টাকা। তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী মোদী করবেন বড় ঘোষণা। দেশের অন্নদাতা কৃষকেরা তাদের প্রাধান্য দিতে নানা প্রকল্প শুরু করেছে কেন্দ্র সরকারের মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। এই স্কিমে প্রতি বছর কৃষকদের 6000 টাকা করে দেওয়া হয়। দেশের লক্ষ লক্ষ কৃষকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তি। কবে কিস্তির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসবে? গত 13ই মার্চ অসমের গুয়াহাটি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ সম্মান নিধির 22তম কিস্তি রিলিজ করেছিলেন। 3 মাস অন্তর যেহেতু এই কিস্তি দেওয়া হয়, সেই হিসেবে জুন মাসে পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তি আসার কথা। আগামী 20 জুন হুগলির তারকেশ্বরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে তিনি পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তি রিলিজ করবেন। সরাসরি কৃষকদের অ্যাকাউন্টেই টাকা ঢুকবে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। কারা পিএম সম্মান নিধির সুবিধা পাবেন? এই স্কিমের অধীনে যোগ্য কৃষকেরা প্রতি বছর 3 কিস্তিতে মোট 6000 টাকা আর্থিক সহায়তা পান। এই টাকা দিয়ে কৃষকেরা বীজ, সার থেকে শুরু করে চাষবাসের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারেন। এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র সেই কৃষক পরিবারগুলি পাবেন যাদের নামে কৃষিযোগ্য জমি রয়েছে। আবেদনকারী কৃষকের নিজ নামে বা পরিবারের নামে চাষযোগ্য জমি থাকতে হবে। নাগরিকত্ব, আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারীর সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যা আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা বাধ্যতামূলক। কারা আবেদন করতে পারবেন না? যারা প্রাতিষ্ঠানিক জমির মালিক তারা এই স্কিমে আবেদন করতে পারবেন না। বর্তমানে বা প্রাক্তন সাংবিধানিক পদের অধিকারী ব্যক্তিরা এই স্কিমে আবেদন করতে পারবেন না। আয়কর প্রদানকারী, কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, পেনশনভোগী তারাও আবেদন করতে পারবে না। যোগ্য কৃষকেরা অনলাইনে পিএম কিষাণের অফিসিয়াল পোর্টালে গিয়ে অথবা নিকটস্থ কমন সার্ভিস সেন্টারে গিয়ে নতুন কৃষক হিসেবে আবেদন করতে পারেন। কেন্দ্র সরকার সম্প্রতি পিএম কিষাণ সম্মান নিধির উপভোক্তাদের তালিকায় কাটছাট করেছে। যারা 2019 সালের 1 ফেব্রুয়ারির পর জমি কিনেছেন, যাদের পরিবারে একের বেশি উপভোক্তা রয়েছেন, তাদের ভেরিফিকেশন না হওয়া অবধি এই আর্থিক সাহায্য দেওয়া স্থগিত রাখা হয়েছে। এছাড়া পিএম কিষাণ সম্মান নিধির সুবিধা পাওয়ার ক্ষেত্রে ইকেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে।